অশ্বমেধের ঘোড়া এই গল্পটিতে এক মধ্যবিত্ত জীবন যাতনার এক অদ্ভুত রকমের প্রকাশ ঘটেছে। গল্পটি পড়তে গিয়ে আমাদের মনে হয় এই যে গল্প, সেটি কোনো আলাদা কোনো গ্রহের আলাদা কোনো সময়ের গল্প নয়। এই গল্প প্রত্যেকটি সময় সমানভাবে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক মধ্যবিত্ত জীবনচর্যার ক্ষেত্রে, প্রাসঙ্গিক নিয়মিত বদলাতে থাকা এই কলকাতা শহরের বুকে প্রেমিক প্রেমিকা, ভালোবাসা, দাম্পত্য সম্পর্কগুলির ক্ষেত্রে। এই সমস্ত কিছু নিয়ে এক ভীষণ রকমের সুন্দর লিরিক্যাল গল্প হচ্ছে দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা অশ্বমেধের ঘোড়া। সাহিত্যের পথের আজকের পর্বে আমরা আলোচনা করে নেব এই গল্পটি সম্পর্কে। আমি জানি এই গল্পটি নিয়ে প্রচুর এর আগে আলোচনা হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করব গল্পটির মধ্যে থেকে যে রূঢ় বাস্তবতা রয়েছে, যে চরিত্রগুলি রয়েছে, যে নামকরণ রয়েছে, এই প্রত্যেকটি বিষয়ের উপরে খানিক আলোকপাত করার। প্রথমেই যেটা বললাম যে এই গল্পটি দাঁড়িয়ে রয়েছে এক মধ্যবিত্ত জীবন চেতনার উপরে, এক স্বপ্ন এবং স্বপ্নভঙ্গের ঠিক মধ্যবর্তী জায়গায় এই গল্পের অবস্থান। এই গল্পে রেখা এবং কাঞ্চন নামক যে দুটি চরিত্র পাই, সেই দুটি চরিত্র আমাদের কাছে একেবারেই অজানা নয়। এই চরিত্রগুলিকে লেখক দেখাচ্ছেন স্বাধীনতা উত্তর কলকাতার বুকে দাঁড় করিয়ে। সেই সময়ের যে জীবনকাল, সেই সময়ের যে অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে মধ্যবিত্তর যে অবস্থা, সেটাই প্রকাশিত হয়েছে এই গল্পটির মাধ্যমে। দেখা যাচ্ছে যে এই স্বাধীনতা উত্তর যে কলকাতা, সেই সময় প্রেম থাকলেও তার সংজ্ঞা এবং স্বরূপ বদলে গিয়েছে। প্রত্যেকবার যেরম ভাবে বদলে যায়, এক একটা দশক, এক একটা শতক শেষে আমাদের শহরটা যেভাবে বদলে যায়, ওইভাবেই বদলে গিয়েছে। আমরা দেখেছি এই গল্পে যে মূল্য, যে সমাজে বেঁচে থাকার একটি অমূল্য উপায়, সেটি আমাদের সঙ্গে সঙ্গে এই গল্পের এই দুটি প্রধান চরিত্র বুঝতে শিখেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থার কোপে পড়ে গল্পের নায়ক এবং নায়িকা কোথায় এসে দাঁড়িয়েছে, তাদের যে মানসিক টানাপোড়েন, সেটাই এই গল্পের মূল উপজীব্য। তোমরা যারা গল্পটি পড়োনি, আমি বলবো গল্পটি পড়ে নিতে। প্রথম অবস্থায় গল্পটি পড়লে অনেকের হয়তো বুঝতে একটু অসুবিধা হয়, কিন্তু বারবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গল্পটি পড়লে গল্পটির নানা রকমের অবস্থা বা নানা রকমের যে শেডস, সেই বিষয়টি সম্পর্কে আমরা সচেতন হতে পারি। গল্পটি কি রকম সেটি যদি বলি, তাহলে ছোট করে বললে বোঝা যায় যে এই গল্পের শুরুই হচ্ছে এই গল্পের দুটি প্রধান চরিত্রকে কেন্দ্র করে। এই গল্পে খুব একটা চরিত্র নেই, এই রেখা এবং কাঞ্চন দুটি চরিত্র, তার সঙ্গে একটি ঘোড়সওয়ার, মানে যিনি ঘোড়া চালান, এই একজনের কথা আমরা জানতে পাচ্ছি। তিনটি মোট চরিত্র, আর খুব একটা কোনো চরিত্র আমরা দেখতে পাই না। গল্পটিতে দেখা যায় যে রেখা এবং কাঞ্চন 1 বছর আগে বিয়ে করেছিল, কিন্তু এই সমাজে তাদের স্বীকৃতি তারা নিজেদের দিতে পারছে না স্বামী স্ত্রী হিসেবে। কারণ কলেজে চাকরি করা কাঞ্চনের ভীষণ কম টাকায় তাকে সবকিছু যাপন করতে হয়। রেখারও সেই অর্থে অন্য অর্থ সংস্থান সেই রকম ভাবে বিশেষ কিছু নেই, তাই বিয়ে করলেও সমাজের কাছে লুকিয়ে তারা স্বামী স্ত্রীর পরিচয় দিতে পারে না, এবং 1 বছর পূর্তির জন্য তারা দুজনে একটু নিজেদের মধ্যে সময় কাটাতে বেরোয়, এবং সেই সময় কাটানোটাই এই গল্পের প্রধান গল্প হয়ে ওঠে, প্রধান বিষয় হয়ে ওঠে। সেই সময়ের মধ্যে যে মানসিক টানাপোড়েন, আশেপাশের যে কুৎসিত মন্তব্য, কুৎসিত সমাজ, এই বিষয়টা যে মিশে রয়েছে, সেটাই দেখানোর চেষ্টা করছেন অশ্বমেধের ঘোড়া গল্পে দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমি আগেই বললাম, স্বাধীনতা উত্তর যে সময় গল্পটি লেখা হচ্ছে, সেই সময় মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। একজন কলেজে শিক্ষকের পক্ষে যে পয়সা পাওয়া উচিত, সে পয়সা কিন্তু তখনকার দিনের মানুষেরা পেতেন না, কিন্তু তাও কাঞ্চন ভালোবাসে রেখাকে। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও তারা নিজের সম্পর্ককে সমাজের সামনে দেখাতে পারে না, সেই কারণে সমাজের কাছে তারা
এখনো তারা প্রেমিক প্রেমিকা, রেখা তার বান্ধবী। তাদের তথা এমন সম্পর্কগুলির সম্মুখে পথ আগলে দাঁড়ায় অর্থনীতি ও সমাজ নামক বাস্তবতা, যাই তাদের যুবক জীবনের মূল অসহায়তার কারণ। এটাই কিন্তু মূল সমস্যা হিসেবে দেখানো হচ্ছে গল্পে। গল্পে দেখা যায় বিবাহিত জীবনের 1 বছর পূর্তিতে কাঞ্চন ও রেখা শহরের রাজপথে ঘুরে বেড়ায়। নিজেদের অসম্পূর্ণ সংসার জীবন যাপন করতে তারা একটু নির্জনতা খোঁজে। অপরদিকে লেখক রূপকথার ভাষায় বুনে বুনে চলেন তাদের স্বপ্নে দেখা জীবনকে। রোজকারের দেখা হওয়া, পাল্টে যেতে থাকা কলকাতায় ময়দানের সামনে বসে চা খাওয়া, অপরিচিতের মতো স্বামী স্ত্রীর দুদিকে হেঁটে যাওয়া, এই জীবন চক্র থেকে আজকে লেখক তাদের একটু ছুটি দিতে চান। এই জীবনটা অনেকটা পড়ে থাকা সেনেট হলের অন্ধকারের মতো। আজকে তাদের বিয়ের 1 বছর পূর্তিতে লেখক চাইলেন কাঞ্চন ও রেখার স্বপ্নময়তার মধ্যে দিয়ে বাঁচুক। তাই তাদের কানে বাজতে লাগলো চন্দ্রকোষ। ফুল কিনলো রেখা, হেসে বলল, তোমায় চান্স দিচ্ছি মালাটা খোপায় বেঁধে দেওয়ার। তারপর একটি ঘোড়ার গাড়িতে চেপে পড়লো নিজেদের কাম্য নির্জনতাকে উপভোগ করবার জন্য। বৃষ্টি নামলে ফিটনের পর্দা নামিয়ে দিল সহিস। লেখক সৃষ্টি করলেন তাদের ক্ষণ মুহূর্তের সংসার। যে সময়ে ও সংসারে বদলে যাওয়া কলকাতা নেই, কাঞ্চনের সহকর্মীর ঠোঁট বাঁকা হাসি নেই, রেখার বন্ধুর কবে বিয়ে করছিস মতো প্রশ্ন নেই, সর্বোপরি সমাজ, অর্থ, আভিজাত্যের কোনো প্রবল প্রতাপ বা চাপ নেই। তাই কাঞ্চন বলে, এ কি আশ্চর্য ঘটনা, আমরা নির্জনতা খুঁজতাম যেখানে ঘনিষ্ঠ হয়ে বসা যায়, কলকাতা শহরে কি নির্জনতা নেই? আমরা অবসর খুঁজতাম যেখানে নিবিড় হওয়া যায়, আমাদের জীবনে অবসর পাই না। আমরা একটা পরিমণ্ডল খুঁজতাম যেখানে আমরাই অধীশ্বর, আমাদের সময় সে পরিমণ্ডল দেয় না। আজকে এই ক্ষুদ্র পরিমণ্ডলেই রাজা রানীর গল্প লেখা হয়। ধর্মপত্নী রেখার ভঙ্গিতে ফুটে ওঠে গর্বে আনন্দে ভরা রাজেন্দ্রাণীর মতো ভাব। চিরকালীন বউ সম্প্রদায়ের মতো ঘন সম্পর্কের মতো রেখা কাঞ্চনকে বলে স্বামী, কিন্তু কিছু বললে না গো। এই গো শব্দের ব্যবহার করে ভীষণ সুন্দর, যেটা সাধারণ সমাজ সংস্কার আমাদের সংসারে যেটি ভীষণ সুন্দর ভাবে প্রেমের প্রতীকের মতো ব্যবহার হয়, এরকম শব্দের প্রয়োগ আমরা এক্ষেত্রে দেখতে পাই। রেখা আহ্লাদে আনন্দে ঝিরঝির করে হাসে। কাঞ্চন মুগ্ধ হয়ে তার হতে পারত দাম্পত্যকে দেখে, তার সঙ্গীকে নতুন করে চিনতে চায়, তাকে বউ বলে সম্বোধন করে। তাদের এই ক্ষণিক মুহূর্ত যেন রূপকথার রাজত্বের মতো হয়ে আমাদের সামনে ফুটে ওঠে। কাব্যিক স্বপ্নময় জীবন, যাতে বেঁচে থাকতে থাকতে ওরা অমোঘ ভাবে ভালোবাসতে শুরু করে। ছোট্ট ঢাকা ফিটন গাড়ির রোগা ঘোড়া এ স্বপ্নের রূপ পায় অশ্বমেধের যজ্ঞের ঘোড়ার মতো, বা স্বর্গের উচ্চই শ্রবা তেজি গর্বিত ঘোড়ার মতো। আর যে যজ্ঞের অশ্বকে ফিরিয়ে আনতে ভগীরথ মর্তে এসেছিল, সেই আজ এই ঘোড়ার সহিস। মোটে 2.5 টাকায় এমন স্বপ্ন সম্ভব এই শহরের বুকে। কাঙাল এই ভালোবাসায়, কাঙাল প্রেমের জীবনে। কিন্তু জীবন তো আর কাব্য বা স্বপ্ন নয়। যতই লেখক কবিতার মতো সুরে, কবিতার মতো ভাষায় এটি গড়ে তোলার শব্দের খেলায় এই গল্প গড়ে তোলার চেষ্টা করুন না কেন, এই গল্পে এই মহানগরের সঙ্গীত ভয়াবহ, বিস্ময়কর। এই মহানগরের ওপর একসময় সন্ধ্যা নামে বিস্মৃতির মতো গাঢ়। সেই অন্ধকারে অসমর্থতা, অসহায়তা, ব্যর্থতার মতো নগর্থক জীবন এসে পথ আগলায়। অশ্বমেধের যজ্ঞের ঘোড়াকে একসময় থামতে হতো হত্যার কারণে। নিরীহ নিষ্পাপ অশ্বকে বলি দিয়ে যেমন শক্তিশালী রাজার বীরত্ব বাড়ে, তেমনি সাধারণ মানুষের মুনাফাকে হাতিয়ার করে কীর্তির ধ্বজা ওড়ায় আজকের দিনের ক্ষমতাশালী ধনিক এবং বণিক শ্রেণী। আর তাদের কীর্তির নিদর্শন রূপে শেষ করে দেওয়া হয় কাঞ্চন রেখার দাম্পত্য জীবন, তাদের
ভালোবাসা, এবং তাদেরই বলা যেতে পারে মানে যজ্ঞের ঘোড়া বা যজ্ঞাশ্ব। এরা অন্যের জন্য খেটে মরতে মরতে অন্যকে বিজয়ী করে তোলে। এইভাবে ধীরে ধীরে শেষ হয়ে যায় তাদের স্বপ্ন, প্রেম, যৌবন, আকাঙ্ক্ষা সহ তাদের ভালোবাসার জীবন। এই যুগের যুবক সম্প্রদায়ই হলো এই অশ্বমেধের ঘোড়া। এই সভ্যতায় কোনো ভালো বোধের জয় হয় না, ভালো বোধের দাম শূন্য। গল্পের শুরু থেকে যেমন দেখেছিলাম কাঞ্চনরেখার বিবাহিত জীবন বাস্তবতার চাপে নিষ্পেষিত, অস্বাভাবিকতায় পূর্ণ, সেরকমই গল্পের শেষেও আমরা দেখি যে ঘোড়ার গাড়ির গাড়োয়ানও একজন কলেজ শিক্ষকের মর্যাদা দিতে পারে না। অথচ উচ্চ ও নিম্ন বর্গ দুই সমাজের চাপে অসহায় এই মধ্যবিত্ত স্বামী স্ত্রী সবকিছুই টাকা দিয়ে মাপা হয়। এই অবস্থায় একত্রে আসতে থাকা দম্পতি আবার আস্তে আস্তে দূরে সরে যায়, দুই প্রান্তে চলে যায়। তারা আর একত্রে হাসে না, কাঁদে না, কারণ কাঁদার মতো আশ্রয়ও তার আজকে আর নেই। রেখার কপালে ঘষে তোলা সিঁদুরের মতোই তাদের দাম্পত্য জীবনকে ফাঁকা এবং অসহায় বলে মনে হয়। কাল গল্পের মাঝে পড়ে গদ্যের কড়া হাতুড়ি। আমরা বুঝি এই ছন্ন ছাড়া দাম্পত্য ও তাদের সঙ্গীরা আবার ফিরে যায় যন্ত্রের মতো, এবং তারা বলে নিজের কাছে মহৎ থাকার তাড়নায় পরস্পর ছদ্মবেশ পড়েছি। অশ্বমেধের ঘোড়ায় শুক্লপক্ষ, বিসমিল্লার সানাই, বৃষ্টি, ফুলের মালার সুর থাকলেও শেষে গিয়ে রয়েছে চরম বাস্তবতা, অসহায়তা, হতাশা, যার সত্যি কোনো মুক্তি নেই, যা কেবল কাঞ্চন রেখার নয়, যা আমাদের চিরকালের একটি বস্তু। এই পর্বটি একটু অন্যভাবে করলাম। আমার কাছে যেহেতু এই বিষয়টি নিয়ে একটি লেখা, আমারই লেখা নোট ছিল, সেইটি আমি চেষ্টা করলাম বলে দেওয়ার, কারণ আমি দেখেছি অনেকেই তোমরা বলছো যে এমন ভাবে এইগুলিকে রাখতে, পর্বগুলিকে রাখতে, যাতে তোমাদের সেখান থেকে লিখিত কিছু পাওয়ার সুবিধা হয়। এখানে আমি কাঞ্চনের চরিত্র বর্ণনা এই বিষয়টি আনিনি। কাঞ্চনের চরিত্রের যদি কথা বলতে হয় তাহলে এক হতভাগ্য, অসহায়, সাধারণ মানুষের কথা ছাড়া আর কিছুই বোঝা যায় না। আমরা বুঝতে পারি কাঞ্চন বেশ শৌখিন মানুষ, তার যে বিভিন্ন রকমের সুখ, শৌখিনতা, এই বিষয়গুলিকে সে পছন্দ করে, কিন্তু সমাজের চাপে আজকে তাকে এখানে এসে দাঁড়াতে হয়। তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কারণের সঙ্গে সঙ্গেই তার নিজেরও মনে এমন ভয় রয়েছে যে তার বিবাহিত স্ত্রীকে সকলের সামনে দাঁড় করাতে পারে না। অর্থনৈতিক যে টানাপোড়েন তার মধ্যে রয়েছে, যাতে সে সাধারণ মানুষের মতো লজ্জা পায় তার বউয়ের থেকে পয়সা নিয়ে বাসের টিকিট কাটতে। আমরা বুঝতে পারি যে শৌখিনতাই জীবনের শেষ নয়, কবিতাই জীবন নয়, যে কারণে কাঞ্চনদের কোনো মুক্তি নেই। অপরদিকে রেখাকে অনেক বেশি শক্ত সামর্থ্য চরিত্র বলে মনে হলেও শেষে গিয়ে আমরা বুঝতে পারি সেও এই অবস্থার দ্বারা মুহ্যমান, তারও কিছু করার নেই, তারও বেরোনোর জায়গা নেই। কিন্তু রেখারা সেই সময়ের নতুন নারী নারী সংঘ, যাদের বলা যায়, যারা বাইরে বেরোচ্ছে চাকরি করতে, নতুন কিছু ভাবনা চিন্তা করার চেষ্টা করছে, আধুনিক মানসিকতা নিয়ে আসছে, কিন্তু তাও তারা বেরোতে পারছে না। তাই এই চরিত্রগুলির কোনো আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য আমি দিতে পারবো না। এগুলি আমাদেরই কথা, আমি আগেই যে বললাম এই কথা, এই বিষণ্ণ সমাজের যে কথা, বিষণ্ণ মানুষের কথা, সেইগুলিকেই ফুটিয়ে তুলছে এই দুটি চরিত্র। অশ্বমেধের ঘোড়ার নামকরণ কিভাবে হয়েছে আগেই বিস্তারিত আলোচনা করলাম। যদি ভালো লাগে এরকম পর্ব একটু নতুন ধরনের, তাহলে আমাকে জানাবেন, লাইক করে যাবেন, কমেন্ট করে জানাবেন, আর একটু উৎসাহিত করতে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।